সেকেন্ডের চ্যাপ্টার 7-এর প্রথম লেকচারটা শুরু করব আমরা। আর এই চ্যাপ্টারটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো চ্যাপ্টারের প্রথম লেকচারে আমরা প্রথম 5টা টপিক আলোচনা করব। আর এই প্রথম 5টা টপিক আসলে একটা টপিকেরই বিস্তারিত পার্ট, সেটা হচ্ছে আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার তরঙ্গ বৈশিষ্ট্য, অর্থাৎ এটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক প্রকার তড়িৎ এবং চুম্বকীয় তরঙ্গ, সেটার ব্যাখ্যা এবং সেটার সম্পর্কিত কিছু জিনিস আমরা দেখব। তো প্রথম টপিকে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফিল্ড। এই ফিল্ড বা ক্ষেত্র টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আমাদের আলোর গতিশীলতা বা আলোর বেগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যে আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যায়, সেই যাওয়াটা কেন যায় এবং কেন সেই স্পিডে যায় সেটা সম্পর্কে কিছুটা ধারণা দিবে। তো ফিল্ড কি? তো মনে করি আমরা যে এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা প্রোটন। এখন এই একটা ইলেকট্রন আর একটা প্রোটন এখানে একদম শুরু থেকেই থাকার কথা, মানে আমরা হচ্ছে ইলেকট্রনটা অন্য কোনো স্থান থেকে বহন করে এখানে নিয়ে আসলাম, অথবা অন্য কোনো জায়গা থেকে একটা প্রোটন এখানে নিয়ে আসলাম। তো এই প্রোটন আর ইলেকট্রনের সৃষ্টি আগেই হইল, কিন্তু আমরা এখান পর্যন্ত পরিবহন করলাম পরে। তো এখান পর্যন্ত যখন আমরা ইলেকট্রন আর প্রোটনটাকে নিয়ে আসলাম, এদের যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সেটা কি নতুন করে সৃষ্টি হলো, নাকি ওই আগে যে সৃষ্টি হওয়াটা সেটাই ছিল এবং তারপরে প্রতি মুহূর্তে মুহূর্তে ইনফরমেশন বের হচ্ছে? তো উত্তরটা হচ্ছে যে ইলেকট্রন এবং প্রোটনের ইলেকট্রিক ফিল্ড একদম নতুন করে হঠাৎ করে সৃষ্টি হয়নি। এই প্রথম আগের পজিশনে যখন ছিল তখনও ওদের একটা ইলেকট্রিক ফিল্ড ছিল। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে এই ইলেকট্রনটা তার নিকটবর্তী এলাকা বা দূরবর্তী এলাকাতে কী ধরনের প্রভাব বিস্তার করে, সেই প্রভাবটা আর কি। তো ওর প্রভাব কিন্তু আগেও ছিল, এখনও আছে। তাহলে এখানে ওর ইলেকট্রিক ফিল্ডটা হঠাৎ করে সৃষ্টি হয়নি। তো ইলেকট্রিক ফিল্ডটা যদি নতুন করে হঠাৎ করে সৃষ্টি না হয়, তাহলে আমরা সেই ইলেকট্রিক ফিল্ডের প্রোপাগেশন বা এক জায়গা থেকে সেই ইলেকট্রিক ফিল্ডটা আরেক জায়গায় যাওয়া কিভাবে বুঝতে পারি? তো সেই জন্য হচ্ছে আমরা একটা কাল্পনিক জিনিস চিন্তা করব যে এই ইলেকট্রন এবং প্রোটনটা এখানে আমরা অন্য কোনো জায়গা থেকে আনিনি, বরং এই ইলেকট্রন আর প্রোটনটা এখানে এই প্রথম সৃষ্টি করা হলো। অর্থাৎ এই ইলেকট্রন এবং প্রোটনটা একদম শূন্য থেকে গায়েবীভাবে প্রথম এখানে সৃষ্টি করা হলো। তাহলে ইলেকট্রন এবং প্রোটন এখানে নতুন করে আসলো, হঠাৎ করে আসলো। তো ইলেকট্রনটা যদি এখানে হঠাৎ করে আসে, প্রোটনটা যদি এখানে হঠাৎ করে আসে, তাহলে এই ইলেকট্রন এবং এই প্রোটনের মধ্যে কোনো আকর্ষণ বল হওয়ার কথা না সাথে সাথে, নাকি হওয়ার কথা? একটু চিন্তা করে যদি আমরা বলি যে ইলেকট্রন আর প্রোটন যেহেতু মাত্র সৃষ্টি করা হলো এই দুইটা ভিন্ন পজিশনে, তাহলে এদের মধ্যে হঠাৎ করে কোনো আকর্ষণ বল হওয়ার কথা না, কারণ ইলেকট্রনটা জানে না যে ওই প্রোটনটা ওখানে, আর ওই প্রোটনটা জানে না যে ইলেকট্রনটা এখানে। তাহলে ইলেকট্রন জানতে হবে প্রোটনের কথা, প্রোটন জানতে হবে ইলেকট্রনের কথা। সেটা কিভাবে হবে? সেটা হবে ইলেকট্রিক ফিল্ড বা ফিল্ডের মাধ্যমে। তো এই ইলেকট্রনটা হচ্ছে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ওর এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে G=1/4πε0 Q/r²। অর্থাৎ দূরত্বের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা কমতে থাকে। দূরত্বের সাথে তীব্রতা কমতে থাকে, এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে এই গাউসের সূত্র অনুযায়ী যে ওর ইনফরমেশনটা সমান থাকে বা দূরে গেলে ছড়িয়ে যায়, এবং এই ছড়িয়ে যাওয়ার কারণে সেটা দুর্বল হতে থাকে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা এভাবে দূরে যেতে থাকে, যেতে যেতে একসময় কি হয়, একসময় এটা হচ্ছে কি এই প্রোটনের পর্যন্ত পৌঁছাবে। ঠিক একইভাবে প্রোটনেরও একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, যেটা কিনা এদিকে আসতে থাকে, এবং এদিকে আস্তে আস্তে এই ইলেকট্রনের কাছে আসে, এবং ইলেকট্রনটা বুঝতে পারে যে ওইদিকে একটা প্রোটন আছে, এবং এই বোঝার পরে সেই ইলেকট্রন আর প্রোটনের মধ্যকার ইলেকট্রিক ফিল্ড অনুযায়ী সেই এদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হবে, এবং সেই আকর্ষণ বলের মাধ্যমে তারা নিজেদের কাছাকাছি আসবে। আরেকটা জিনিস, এই যে ইলেকট্রিক ফিল্ডটা একজন থেকে আরেকজনের দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের কিন্তু চেঞ্জ উইথ টাইম বা পরিবর্তন বা কমা বাড়ার কোনো ব্যাপার নেই। আমরা যদি এটাকে 3D হিসেবে চিন্তা করে একটা ম্যাগনিটিউড কল্পনা করি, যে এই এই প্রোটন আর এই ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড এটা যাচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ডের কিন্তু এরকম বাড়া কমা বাড়া কমা বাড়া কমা এসব নেই। ইলেকট্রিক ফিল্ডটা একদম কনস্ট্যান্ট যাচ্ছে, কিন্তু দূরত্বের সাথে সাথে এটার বিস্তৃতি একটু কমতেছে, তীব্রতা কমতেছে। তাহলে এটা অনেকটা এরকম হচ্ছে সময়ের সাথে, ঠিক না? এই যে টাইম, এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার বা তীব্রতা, সেটা কিন্তু একটু একটু কমতেছে। আর আমরা সিলেবাস অনুযায়ী আপাতত বলতে পারি যে আমরা ধরে নিই যে এটা সমান। আর এটা কিন্তু এরকম তরঙ্গের মতো বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে না, এরকম কিছু হচ্ছে না এখনো। তাহলে আমাদের এই ইলেকট্রনটা যেটা, আমাদের এই ইলেকট্রনটার ইলেকট্রিক ফিল্ড এবং প্রোটনের ইলেকট্রিক ফিল্ডটা একজন থেকে আরেকজনের দিকে যাচ্ছে, কিন্তু এদের তরঙ্গের মতো বৃদ্ধি হ্রাস হচ্ছে না। আর ইলেকট্রন থেকে ইলেকট্রিক ফিল্ড আর প্রোটন থেকে ইলেকট্রিক ফিল্ডটা কী বেগে আসতে পারে?
স্বভাবতই এই বেগটা হচ্ছে আলোর বেগ, এবং এই আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে আমরা আলোর বেগ না ধরে এটাকে আমরা স্পেসের বা এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের একটা ইনহেরেন্ট বৈশিষ্ট্য হিসেবে কল্পনা করতে পারি, যে এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের নিজস্ব একটা ধর্ম, যে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশনটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডে পৌঁছাবে। তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই পাশের ইলেকট্রনটাকে আমরা হালকা একটু নাড়াবো, এদিক ওদিক নাড়ালাম, এদিকে এদিকে, তো যখন ইলেকট্রনটা দূরে নিব তখন কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডগুলোর তীব্রতা একটু কমে যাবে। আর যদি এদিকে আনি এদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলোর তীব্রতা একটু বেড়ে যাবে, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই আগের ছবিটার মতো যদি চিন্তা করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড শুরুতে মনে করি 5 নিউটন পার কুলম ছিল, সেই 5-এর ইনফরমেশনটা প্রোটন পর্যন্ত যাবে। কিছুক্ষণের মধ্যে 5টা বেড়ে, আচ্ছা এদিকে আনছিলাম, তাহলে কমে 3 হয়ে গেছে। তাহলে এটা শুরুতে ছিল 5, এখন হয়েছে 3। তাহলে 5-এর ইনফরমেশনটা সামনে চলে আসবে, কারণ এটা সামনের দিকে আগাইতে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে। আর তারপরে আসলো 3-এর ইনফরমেশন। কিছুক্ষণ পরে 5-এরটা আরও সামনে আসবে, 3-এরটা সামনে আসবে, আর এখন মনে করে এটা 7 বা 7 নিউটন পার হলো। তাহলে কিন্তু এই জিনিসটা অনেকটা এরকম হচ্ছে, ঠিক না? দেখো শুরুতে কীরকম ছিল, শুরুতে এটা ছিল 5, এটা আর কোনো ইনফরমেশন ছিল না, তাহলে শুরুতে এখানে ছিল, একটু পরে ইনফরমেশনটা এরকম হয়েছে, ঠিক না? তারপরে ইনফরমেশনটা কীরকম হলো, এরকম হইল, তারপরে কি হবে, তারপরে এরকম হবে। অর্থাৎ এটা কিন্তু একটা তরঙ্গের মতো সামনের দিকে আগানো শুরু করছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানকার এই ইলেকট্রনটাকে যদি আমরা নাড়াচাড়া করি বা প্রোটনটাকে যদি একটু নড়াই, তাহলে হচ্ছে এই প্রোটন আর ইলেকট্রনের যেই তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটার মান কমতেছে পারতেছে, এবং যেহেতু এই তড়িৎ ক্ষেত্রের ইনফরমেশনটা আলো বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, তাই এই পরিবর্তনের ইনফরমেশনটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাবে। এবং এই পরিবর্তনের যেই ইনফরমেশনটা বা পরিবর্তনটা, সেটাই কিন্তু এক প্রকারের তরঙ্গ, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক। এবং এই তরঙ্গটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা সরাসরি এখানে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গের সূত্রটা লিখে দেই। তড়িৎ তরঙ্গের এই সর্বোচ্চ বিস্তার E0 সাইন, এবং ফেজ পরিবর্তনের জন্য এখানে থাকবে ওমেগা টি মাইনাস, এবং ডিস্টেন্সের সাথে ফেজ পরিবর্তনের জন্য থাকবে kx। একইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, কারণ আমরা জানি যে কোনো একটা চার্জ স্থির থাকলে তার ক্ষেত্রে শুধু তড়িৎ ক্ষেত্র থাকে, কিন্তু গতিশীল চার্জ অর্থাৎ আপেক্ষিক বেগযুক্ত চার্জের ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র তো থাকবে, সেটার সাথে কি থাকবে, চৌম্বক ক্ষেত্রও থাকবে। তো চৌম্বক ক্ষেত্র যদি থাকে, তাহলে চৌম্বক ফিল্ড যদি থাকে, তাহলে একটা চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনও হবে, এবং আমরা একটা চৌম্বক ক্ষেত্র পেয়ে যাব। তো আমরা এটাকে ধরতে পারি ওমেগা টি মাইনাস kx। এখন এখানে একটু ব্যাপার আমরা লক্ষ্য করি যে সাইন এবং যখন সর্বোচ্চ হয় তখন কিন্তু কস সর্বনিম্ন হয়, কোসাইন ফাংশনটা। আর আরেকটা জিনিস হচ্ছে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের যে পরিবর্তনটা, আমরা ফ্যারাডের সূত্রতে যদি লক্ষ্য করি যে তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তনে চৌম্বক ক্ষেত্র সর্বোচ্চ হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যখন একদম এখানে 0 হয়ে যাবে, সাইনের সর্বোচ্চ পরিবর্তন, তখন ম্যাগনেটিক ফিল্ডটা হবে গিয়ে কস। ফ্যারাডের সূত্র আমরা যদি চিন্তা করি, তোমরা লেখে নিয়ে করতে পারো যে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের কারণেই ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আসে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি উপরের সূত্রটাকে, তাহলে কিন্তু সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসে কস। সুতরাং নিচের সূত্রটাতে এটা সাইন হবে না, বরং এটা হবে, যদি উপরেরটা আমরা কস দিই নিচেরটা হবে, উপরেরটা সাইন দিই নিচেরটা হবে কস, আবার যদি কস দিতাম নিচেরটা হবে সাইন। সো এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ ইকুয়েশন, তরঙ্গ সমীকরণ। এবং এই তরঙ্গ সমীকরণ দেখে আমরা এই মানে বলতে পারবো যে কোথায় কত ফেজ হবে, অ্যাঙ্গেল কী হবে না হবে। আরেকটা জিনিস হচ্ছে এই পার্টটুকু যারা তরঙ্গ চ্যাপ্টারটা অধ্যয়ন করেনি বা পড়েনি তারা ইগনোর করো, তারা ওই চ্যাপ্টারটা শেষ করেছে, তারপরে এই অংশটুকু শেষ করো, এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ ইকুয়েশনটা। আর না হলে তোমরা আপাতত এইটুকু ইগনোর করো, যে এইটুকু ধরে নাও যে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, সেটা হচ্ছে নিজস্ব একটা বৈশিষ্ট্যপূর্ণ স্পিডে গতিশীল হয়, সেই বৈশিষ্ট্যপূর্ণ স্পিডটা কিনা আলোর বেগ। আর যখন সেই ইলেকট্রনটার কোনো কারণে এদিক ওদিক নড়াচড়া করবে বা পালসিং করবে, অর্থাৎ তার তড়িৎ ক্ষেত্রের মান কমবে বাড়বে, সেই সাথে সাথে একটা চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হবে, এবং এই তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের মিলিত ফলটাই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যার একটা বিশেষ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকলে আমরা সেটাকে আলো বলি বা আলো হিসেবে দেখতে পারি। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড ইনফরমেশন। তো আমরা কিন্তু এই পার্টটা প্রথমেই পড়ে এসেছি
যে আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা যে কোনো তরঙ্গ কী করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন বহন করে। এখানে যে একটি ইলেকট্রন আছে সেই ইনফরমেশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র। এবং ইলেকট্রনটা যদি এদিক ওদিকে নড়াচড়া করে তাহলে এই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মান কমবে বাড়বে। সেই কমা বাড়ার মানটা অর্থাৎ ইনফরমেশনটাই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজই হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কাজ। বাট এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে এনার্জি বহন করে নিয়ে যায়? যেহেতু একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে নড়াচড়া করতেছে, তাহলে তার নিশ্চয়ই ত্বরণ ছিল, এবং ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। আর আমরা জানি বেগের পরিবর্তন মানে গতিশক্তির কম বা বেশি হওয়া। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হলেই এখানে সেই এক্সট্রা এনার্জিটা যেটা সেই ইলেকট্রনটা ছেড়ে দিবে সেটা এক প্রকারের তরঙ্গ হিসেবে বের হতে হবে। অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আসলে এনার্জিরও পরিবহন করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকের 4 নম্বর টপিকটা চলে আসে, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এবং এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, এবং পয়েন্টিং ভেক্টর বইয়ের মধ্যে দেখবে যে ES = E ক্রস বি। বি এর জন্য একটা 1/μ0 দেওয়া আছে। সো এই E ক্রস বিটাই আমরা আসলে লক্ষ্য করি, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ইকুয়াল করার জন্য 1/μ0 আনা হয়েছে, আর কিছু না। E ক্রস বি, ই কি তড়িৎ ক্ষেত্র, বি কি চৌম্বক ক্ষেত্র। তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র এটা ক্রস ভেক্টর, এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এবং তড়িৎ ক্ষেত্র আমরা যদি চিন্তা করি যে তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে, কমতেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এটার পরিবর্তন হবে ওয়াই অক্ষ বরাবর। কারণ ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এরা পরস্পর লম্বভাবে পরিবর্তন হবে। এবং এটা আমরা জানি চৌম্বকীয় চ্যাপ্টার থেকে, যেখানে আমরা একটা ইলেকট্রনের সাথে একটা ইলেকট্রন বা একটা প্রোটনের বডির সাথে ইলেকট্রিক ফিল্ড কীভাবে সৃষ্টি হয়, এবং ওই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনটা যখন গতিশীল হয় তখন ওর চারপাশে চৌম্বক ক্ষেত্রটা কীভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা জানি, যে চৌম্বক ক্ষেত্র চারপাশে বৃত্তাকারভাবে সৃষ্টি। তাহলে এখানে যদি স্পর্শকটা নিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে দেখা যাচ্ছে কিন্তু তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড পরস্পর 90 ডিগ্রি, ঠিক না? আবার এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এইদিকে। আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইদিকে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্রতি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রিতেই সৃষ্টি হবে বা তৈরি হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রিতে থাকবে। তাহলে যদি আমরা এটাকে ই ক্রস বি ক্রস ভেক্টর করি অ্যান্টি ক্লকওয়াইজ, এর মানে হচ্ছে আলোটা আমাদের এই স্ক্রিন বরাবর বাহিরের দিকে, অর্থাৎ যে তুমি বসে আছো তোমার দিকে আলোটা বের হয়ে চলে আসতেছে। দেখো তাহলে এক্স, এটা ওয়াই, তাহলে ক্রস করলে আলোটা স্ক্রিন বরাবর বের হয়ে আসতেছে, তো জেড অ্যাক্সিস বরাবর বের হয়ে আসতেছে। সো এই যে আলোটা বের হয়ে আসতেছে এস ইকুয়ালস টু এ ক্রস বি, এই ভেক্টরটা, এটার প্রমাণ, এটার বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেটা আমাদের লাগবে না, বাট আমাদের দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে এটার দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে দিক। এবং এই দিকটা অলরেডি আমরা বলে ফেললাম যে দিকটা হবে আলোর গতিশীল হওয়ার বা আলো যেদিকে যাবে সেই দিকটা, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রবাহের দিক। আর মানটা কি হবে? মানটা হবে গিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির তীব্রতা মানে কি? ওয়াট পার মিটার স্কোয়ার অথবা জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। একক মিটার স্কোয়ার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ শক্তি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তড়িৎ তীব্রতা। এই পয়েন্টিং ভেক্টরের মানটা হচ্ছে সেই তড়িৎ তীব্রতার মান, ওয়াট পার মিটার স্কোয়ার, এবং দিক হচ্ছে আলোর প্রবাহের দিক। এবং পয়েন্টিং ভেক্টর আমরা কীভাবে পাবো? দুটা ভেক্টর ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে ক্রস করে। এটা প্রমাণ এখানে নেই, সিলেবাসে নেই, বাট এটার মানটা এবং দিকটা কি সেটা আমাদের অবশ্যই জানা লাগবে। এরপর চলে আসে আজকে লাস্ট টপিক, স্পেকট্রাম। এটা জিনিসটা প্রত্যেকটা বইয়ের মধ্যে থাকবে, একটা চার্টের মধ্যে থাকবে। সেই চার্টের মধ্যে একদিকে থাকবে ফ্রিকোয়েন্সি আর উপর আরেকদিকে থাকবে ল্যামডা। সেই ফ্রিকোয়েন্সির মধ্যে লেখা থাকবে যে কত থেকে কত হচ্ছে দৃশ্যমান আলো, বেগুনি, লাল, আবার ল্যামডার মধ্যেও লেখা থাকবে। তো সেটা আমি রেকমেন্ড করবো সবাই বই থেকে বা নেট থেকে খুঁজে সেটা মুখস্থ করো, কারণ সেখানে এমসিকিউ আসে, অনেক কিছু আসে। যেহেতু সেটা সহজলভ্য ইন্টারনেটে এবং বইয়ের মধ্যে থাকবে, সেখান থেকে আমি পরে রেকমেন্ড করে এখানে আমাদের সহজে কোন জিনিসটা বুঝতে হবে সেটা আমি ব্যাখ্যা করে দিই একটু। যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক। আমরা জানি আলোর বেগ সি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ল্যামডা কমবে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি এইদিকে বাড়ে তাহলে এইদিকে আসলে ল্যামডাটা কি হবে? কমবে। এবং আমরা জানি যে যে কোনো ফোটন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি ইকুয়ালস টু এইচ এফ, যেখানে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি বাড়তেছে, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি যেহেতু বাড়ে ল্যামডা সেহেতু কমে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে যদি এনার্জি বাড়ে, ল্যামডা কমলে এনার্জি বেশি হবে। অর্থাৎ অতিরিক্ত শক্তিশালী তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট হয় বা খুবই ক্ষুদ্র হয়, আর যেগুলোর এনার্জি কম সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। এবং আমরা জানি যে রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সিতে যেমন এএম, এফএম, তারপরে হচ্ছে টেলিভিশনের জন্য যেগুলো ইউজ করা হয়, তারপরে হচ্ছে স্যাটেলাইটে যেগুলো ইউজ করা হয়, সেগুলোর এনার্জি ধীরে ধীরে কম থেকে বাড়তে থাকে। আর দৃশ্যমান আলোর থেকে বেশি এনার্জি হচ্ছে কি আলট্রাভায়োলেট
যেগুলো আসলে এই ধরনের কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য, কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না। সেগুলো অনেক বেশি এনার্জি, যেটা কিনা মানবদের জন্য ক্ষতিকারক হতে পারে। সেই জন্য হচ্ছে সেগুলো কমিউনিকেশনে ব্যবহার করা হয় না, বরং কম এনার্জিগুলো ব্যবহার করা হয়, এবং কম এনার্জিগুলো ল্যাম্ডা হয় সাধারণত বেশি এবং ফ্রিকোয়েন্সি হয় কম। তো এইগুলো জিনিসগুলো আমাদের বুঝতে হবে, যে মনে রাখতে হবে যখন আমরা এগুলো মুখস্থ করবো, যে কত থেকে কত ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, কত থেকে কত হচ্ছে ইনফ্রারেড, কত থেকে কত টেলিভিশনের জন্য ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, কোথায় এনার্জি বেশি, কোথায় এনার্জি কম, কোনটায় খরচ বেশি, কোনটায় খরচ কম, সেগুলো আমরা বুঝতে পারবো যদি আমরা ল্যাম্ডা এবং এফ এর এই সম্পর্কগুলো মাথায় রাখি এবং সেভাবে মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করি। এবং অবশ্যই সেভাবে করতে হবে, না হলে মনে থাকবে না। তো এই টপিকটা আজকে লেকচার শেষ করার আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখানো হয়নি সেটা দেখিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আলোর বেগের সূত্র। শূন্য মাধ্যমে আলোর বেগের সূত্র, এটারও প্রমাণ লাগবে না, বাট বইয়ের মধ্যে সূত্রটা দেওয়া আছে, তাই আমাদের সূত্রটা জানতে হবে। সেটা হচ্ছে 1/√μ0 ε0। μ0 হচ্ছে চুম্বকের ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটা চুম্বক ফিল্ডে থাকে, আর ε0 হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সেই কনস্ট্যান্টটা, তড়িৎ প্রবেশ্যতা, আর ওটা হচ্ছে চুম্বক প্রবেশ্যতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সো এই দুইটা কনস্ট্যান্টের মান ব্যবহার করে আমরা আলোর বেগের মান পেয়ে যেতে পারি, এবং কোনো মাধ্যম পরিবর্তন করলে আমরা জানি আলোর বেগ পরিবর্তিত হয়, এবং সেই মাধ্যমে এই কনস্ট্যান্টগুলোর মানও পরিবর্তিত হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মানও পরিবর্তিত হয়, সেটা হচ্ছে মিউ এবং এপসাইলন। সো আমরা মিউ এবং এপসাইলন সেই মাধ্যমেরটা ব্যবহার করে সেই মাধ্যমে আলোর বেগ বের করতে পারবো। আর শূন্য মাধ্যমের জন্য শূন্য মাধ্যমের মিউ নট এবং শূন্য মাধ্যমের এপসাইলন নট ব্যবহার করে আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ বের করতে পারবো। এবং অন্য যে কোনো মাধ্যমে মিউ নট এবং এপসাইলন নটের মান শূন্য মাধ্যমের থেকে সাধারণত বেশি হয়, শূন্য মাধ্যম থেকে সাধারণত বেশি হয় বা সমান হয়। সো যে কোনো মাধ্যমে সি এর মান বা আলোর বেগের মান শূন্য মাধ্যমের থেকে কম হবে, কারণ এগুলো নিচে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। কিন্তু তাহলে এপসাইলন আর মিউ নটের মান যেহেতু বেশি হয়, আলোর বেগের মান অবশ্যই কম হবে। এটা আমরা অন্য আরেকভাবে বুঝাবো লাইভ ক্লাসের মধ্যে বা অ্যাডভান্স লেকচারে। তো আজকে এই লেকচারটা এতটুকুই, এবং এর পরবর্তী লেকচারগুলোতে থাকবে আলোর ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, অপবর্তন এবং সমাবর্তন, পোলারাইজেশন। তো ওই পার্টগুলো হচ্ছে একটু কঠিন হয় এবং সেগুলো হচ্ছে আমাদের বেটার বুঝতে হবে চ্যাপ্টারের জন্য। আর এখানে যে তরঙ্গ সূত্র বা তরঙ্গের সমীকরণগুলো, এগুলো আসলে এত তেমন ডিটেলসে বা গভীরভাবে বোঝার প্রয়োজনীয়তা নেই, কিন্তু যেগুলো পরীক্ষা আসবে সেই জন্য আমাদের মিনিমাম এফোর্ট দিয়ে সূত্রগুলো জানতে হবে এবং থিওরিটিক্যালি ব্যাপারটাতে ক্লিয়ারিটি রাখতে হবে। তো এই লেকচারটা আমরা এখান পর্যন্ত শেষ করছি। পরবর্তী লেকচারটা দেখে তার পরবর্তী লেকচারে সিরিয়ালি আগানোর জন্য রেকমেন্ড করা হচ্ছে।